অবশেষে সম্মিলিত ৫ ব্যাংকের গ্রাহকদের গতানুগতিক মুনাফা দিতে চূড়ান্ত সিদ্ধান্ত হল। কবে থেকে কার্যকর হবে, কারা পাবেন, কারা লাভবান হবে? ভিডিওর শেষে আপনাদের জন্য এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি পূর্বে কখনোই কল্পনাই করেন নাই। তাই না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো দেশের লাখ লাখ মানুষের ঘাম ঝরানো সঞ্চয়, সম্মিলিত ইসলামী ৫ ব্যাংকগুলোর বর্তমান পরিস্থিতি এবং সাধারণ গ্রাহকদের ভবিষ্যৎ নিয়ে। আজকের এই পুরো আয়োজনের তথ্যগুলো আমরা সংগ্রহ করেছি দেশের অন্যতম শীর্ষ জনপ্রিয় নিউজ চ্যানেল সময় টিভি এবং স্বনামধন্য জাতীয় দৈনিক কালের কণ্ঠ পত্রিকা থেকে। প্রিয় দর্শক, একবার চিন্তা করে দেখুন, সারা জীবনের সঞ্চয়, নিজের শেষ সম্বলটুকু যদি আপনি দেশের সরকার অনুমোদিত একটি ব্যাংকে জমা রাখেন, আর একদিন হঠাৎ শুনতে পান সেই টাকা আপনি আর তুলতে পারবেন না, এমনকি আপনার প্রাপ্য মুনাফাও কেটে নেওয়া হবে, তখন আপনার কেমন লাগবে? এমনই এক ভয়াবহ দুঃস্বপ্নের মধ্য দিয়ে যাচ্ছেন সদ্য একীভূত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংকের ৭৫ লাখ গ্রাহক। প্রথমেই চলুন এক্সিম ব্যাংকের একজন সাধারণ গ্রাহক মেহনাজ বেগমের গল্পটা শুনি। তিনি সারা জীবন শিক্ষকতা করেছেন। মানুষ গড়ার কারিগর এই নারী অবসরে যাওয়ার পর তার প্রভিডেন্ট ফান্ডের জমানো টাকাগুলো ফিক্সড ডিপোজিট হিসেবে রেখেছিলেন এই আশায় যে শেষ বয়সে কারো কাছে হাত পাততে হবে না। কিন্তু আজ তিনি কাঁদছেন। তার কান্নার শব্দ কি কেউ শুনতে পাচ্ছে? তিনি না পারছেন নিজের আসল টাকা তুলতে, না পাচ্ছেন লাভের টাকা। তিনি আক্ষেপ করে বলেছেন, বাংলাদেশ ব্যাংক ধীরে ধীরে তাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। নিজের জমানো টাকা ব্যাংকে রেখেও আজ তিনি চিকিৎসার জন্য ১ টাকাও তুলতে পারছেন না। আরেকজন ভুক্তভোগী আফজালুলের কথা শুনুন। সৌদি আরবে দীর্ঘদিন হাড় ভাঙা খাটুনি শেষে করোনাকালীন সময়ে দেশে ফিরেছিলেন তিনি। প্রচলিত ব্যাংকের সুদের সাথে জড়াতে চাননি বলে নিজের কষ্টার্জিত টাকা রেখেছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকে। কিন্তু আজ তিনি একেবারে নিঃস্ব। তিনি বলছেন, এত বছর বিদেশে চাকরি করার পর এখন তিনি পথের ফকির। তিনি প্রশ্ন তুলেছেন, তিনি তো কোনো অন্যায় করেননি, তাহলে কেন তিনি ন্যায় বিচার পাবেন না? কেন তিনি তার টাকা ফেরত পাবেন না? প্রিয় দর্শক, এমন কান্না আর হাহাকার শুধু মেহনাজ বেগম বা আফজালুল সাহেবের নয়। এমন হাহাকার এখন প্রায় ৭৬,০০০ মানুষের, যারা এই মুহূর্তে সবচেয়ে বেশি সংকটে আছেন, আর সার্বিকভাবে ৭৫ লাখ গ্রাহকের। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক, এই ৫টি ব্যাংক একীভূত করে তৈরি হয়েছে দেশের প্রথম শরিয়া ভিত্তিক একীভূত ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক। সরকারের অনুমোদিত এই ব্যাংকগুলোতে টাকা রেখে সাধারণ মানুষ আজ সর্বশান্ত। তাদের অপরাধ কি? সরকার বা বাংলাদেশ ব্যাংক তো তখন একবারও সতর্ক করে বলেনি যে এসব ব্যাংকে টাকা রাখা ঝুঁকিপূর্ণ। তাহলে আজ কেন আমানতকারীদের এই চরম মূল্য চোকাতে হবে? গত ২ বছর ধরে এই গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অতি প্রয়োজনেও তারা টাকা তুলতে পারছেন না। এর মধ্যে গোদের ওপর বিষ ফোড়া হয়ে আসে বাংলাদেশ ব্যাংকের সদ্য বিদায়ী গভর্নর আহসান এইচ মনসুরের একটি বিতর্কিত সিদ্ধান্ত, যা হেয়ার কাট নামে পরিচিত। এই নিয়মে বলা হয়েছিল ২০২৪ এবং ২০২৫ সালে ব্যাংকগুলো যেহেতু লোকসান করেছে, তাই আমানতকারীদের হিসাব থেকে আগে দেওয়া মুনাফা কেটে নেওয়া হবে এবং এই ২ বছরের স্থিতির ওপর মাত্র ৪% হারে মুনাফা দেওয়া হবে। অথচ এই গ্রাহকরা টাকা রেখেছিলেন ১২ থেকে ১৪% বা ৭ থেকে ৯% মুনাফা পাওয়ার চুক্তিতে। এই চরম অন্যায়ের প্রতিবাদে ফুঁসে উঠেছেন আমানতকারীরা। তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি জমা দিয়ে ৩ দফা দাবি তুলে ধরেছেন। তাদের প্রধান দাবি হল, শরিয়া পরিপন্থী এই হেয়ার কাট আইন সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে এবং ২০২৪ এবং ২০২৫ সালের চুক্তি অনুযায়ী মুনাফাসহ শতভাগ আমানত ফেরত দিতে হবে। স্বাভাবিক লেনদেন নিশ্চিত করতে হবে। গ্রাহকরা আশা করছেন ঈদের আগেই বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এই বিষয়ে কার্যকর উদ্যোগ নেবেন। তা না হলে আগামী ৭ এপ্রিল থেকে বাংলাদেশ ব্যাংকের সামনে লাগাতার কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এরই মধ্যে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে তারা মানববন্ধন কর্মসূচিও পালন করেছেন। গ্রাহকদের এই দাবির সাথে একমত পোষণ করেছেন দেশের শীর্ষ অর্থনীতিবিদরা। বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড মোস্তফা কে মুজেরি এই হেয়ার কাট পদ্ধতিকে সম্পূর্ণ অনৈতিক বলে আখ্যা দিয়েছেন। তিনি খুব স্পষ্ট করে বলেছেন, ব্যাংক যদি লোকসান করে তার দায়ভার তো ওই ব্যাংকের পরিচালকদের। যারা অনিয়ম করেছে, যারা লুটপাট করেছে, দায় তাদের। কোনোভাবেই এর দায় সাধারণ বিনিয়োগকারী বা আমানতকারীদের ওপর চাপানো যায় না। এটা অনেকটা উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপানোর মতো অবস্থা। তিনি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। ব্যাংকগুলো যেহেতু পুঁজিবাজারে তালিকাবদ্ধ, তাই গত ২ বছরে তারা কাগজে কলমে মুনাফা দেখিয়ে সরকারকে করও দিয়েছে। তাহলে সরকার কি এখন সেই করের টাকা ফেরত দেবে? সবচেয়ে বড় বৈষম্য তৈরি হয়েছে অন্য জায়গায়। যেসব গ্রাহক আগেই তাদের আমানত তুলে নিতে সক্ষম হয়েছেন, তাদের মুনাফা তো আর কাটা সম্ভব হচ্ছে না। তারা কিন্তু ঠিকই সুবিধা পেয়ে গেলেন। আর যারা টাকা তুলতে পারলেন না, তারা পড়লেন বিপদে। এটা কি কোনো ন্যায়বিচার হতে পারে?
বাংলাদেশ ভুক্তভোগী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আলিফ রেজা জানিয়েছেন, বিদায়ী গভর্নর ব্যাংক রেজলিউশন অধ্যাদেশের বাইরে গিয়ে নিজের ক্ষমতা বলে এই অযৌক্তিক সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছিলেন। তবে আশার আলো দেখা যাচ্ছে নতুন সরকারের হস্তক্ষেপে। দেশে এখন নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে এবং বাংলাদেশ ব্যাংকেও এসেছেন নতুন গভর্নর মোস্তাকুর রহমান। আমানতকারীরা বুক ভরা আশা নিয়ে আছেন যে নতুন সরকার এবং নতুন গভর্নর আগের সেই অন্যায় সিদ্ধান্ত মেনে নেবেন না। মোস্তাকুর রহমান এরই মধ্যে একীভূত হওয়া 5 ব্যাংকের প্রশাসক এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সাথে বৈঠক করে জানিয়েছেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম অব্যাহত থাকবে। আমানতকারীদের এখন একটাই চাওয়া, তারা একসাথে সব টাকা তুলে ব্যাংক দেউলিয়া করতে চান না। তারা শুধু তাদের স্বাভাবিক লেনদেন এবং চুক্তি অনুযায়ী মুনাফা ফেরত চান। জয়েন্ট অ্যাকাউন্টের মুনাফার টাকাও যাতে তোলা যায় সেই ব্যবস্থা চান। প্রিয় দর্শক, এবার আসুন ব্যাংকটির ভেতরের চরম বিশৃঙ্খলার একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এই 5 ব্যাংকে বর্তমানে 75 লাখ আমানতকারীর প্রায় 1,42,000 টাকা জমা রয়েছে, যার সিংহভাগই ক্ষুদ্র আমানতকারীর টাকা। কিন্তু এর বিপরীতে এই ব্যাংকগুলোর ঋণের পরিমাণ শুনলে আপনি চমকে উঠবেন। ঋণের পরিমাণ হচ্ছে 1,93,000 কোটি টাকা, যার বড় একটি অংশ ইতিমধ্যেই খেলাপো হয়ে গেছে। অর্থাৎ জমা টাকার চেয়ে ঋণের পরিমাণ অনেক বেশি, যার বেশিরভাগে আর ফেরত আসার সম্ভাবনা নেই। সরকার সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির মূলধন হিসাবে ইতিমধ্যে 20,000 কোটি টাকার যোগান দিয়েছে। এই টাকা থেকে 10,000 কোটি টাকা সরকারের সুকুকে বিনিয়োগ করা হয়েছে। বাকি 10,000 কোটি টাকা দিয়ে গ্রাহকদের আমানত ফেরত দেওয়া এবং দৈনন্দিন কার্যক্রম চালানোর চেষ্টা চলছে। কিন্তু ভয়াবহ ব্যাপার হলো, প্রতি মাসে এই 5 ব্যাংকের কর্মীদের বেতন ভাতা সহ পরিচালন ব্যয়ই প্রায় 350 কোটি টাকা। অথচ বিনিয়োগ বা অন্যান্য খাত থেকে এই পরিমাণ আয় হচ্ছে না। অর্থাৎ বসে বসে প্রতি মাসে শত শত কোটি টাকা লোকসান গুনছে ব্যাংকটি। এভাবে চলতে থাকলে সরকারের দেওয়া এই 20,000 কোটি টাকা ফুরিয়ে যেতে খুব বেশি সময় লাগবে না। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে শেষে এমন কিছু গোপন এবং চমকপ্রদ তথ্য দেব যা আপনারা আগে কল্পনাই করেন নাই। এবার সেই চরম সত্যটা আপনাদের সামনে উন্মোচন করছি। মন দিয়ে শুনুন। সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে 40,000 কোটি, আর পরিশোধিত মূলধন 35,000 কোটি। এর মধ্যে সরকার দিয়েছে 20,000 কোটি। কিন্তু বাকি 15,000 কোটি টাকা কোথা থেকে আসবে জানেন? ভেতরের গোপন পরিকল্পনা হলো, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং বড় বড় প্রাতিষ্ঠানিক গ্রাহকদের যে ফিক্সড ডিপোজিট এই ব্যাংকগুলোতে আটকে আছে, সেগুলোকে তাদের সম্মতি ছাড়াই জোরপূর্বক শেয়ারে রূপান্তর করে মূলধনে অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ আপনার জমানো ক্যাশ টাকা হয়ে যাবে একটি লোকসানি ব্যাংকের শেয়ারের কাগজ, যার বর্তমান বাজার মূল্য হয়তো শূন্যের কাছাকাছি। তবে আশার কথা হলো, গ্রাহকদের এই তীব্র আন্দোলন, প্রধানমন্ত্রীর কার্যালয় স্মারকলিপি এবং নতুন গভর্নরের সদিচ্ছার কারণে এই মাস্টার প্ল্যান এখন ভেস্তে যাওয়ার পথে। ভেতরের খবর হলো, সরকার খুব দ্রুতই এই হেয়ার কাট বাতিল করে পুরনো চুক্তি অনুযায়ী মুনাফা দেওয়ার একটি রূপরেখা তৈরি করছে, যা ঈদের আগেই ঘোষণা আসতে পারে। কারণ সরকার খুব ভালো করেই জানে, এই 75 লাখ গ্রাহকের কান্না যদি না থামে, তাহলে পুরো ব্যাংকিং খাতের ওপর থেকে মানুষের বিশ্বাস চিরতরে উঠে যাবে। মানুষ আর কখনো ব্যাংকে টাকা রাখবে না। প্রিয় দর্শক, এই ছিল সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের বর্তমান পরিস্থিতি এবং পর্দার আড়ালের আসল সত্য। সরকার একটি ব্যাংকের অনুমোদন দিলে আমানতকারীদের টাকার জিম্মাদারও সরকারকেই হতে হয়। আমরা আশা করি নতুন সরকার দ্রুত এই সংকট সমাধান করে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাবে। আজকের এই বিশ্লেষণধর্মী ও গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি বা আপনার পরিচিত কেউ কি এই ব্যাংকগুলোর গ্রাহক? আপনাদের বর্তমান অভিজ্ঞতা কি? নিচে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আপনাদের একটি কমেন্ট হয়তো এই আন্দোলনকে আরও বেগবান করতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার সুযোগ করে দিন। আর হ্যাঁ, অর্থনীতি এবং ব্যাংকিং খাতের এমন সব এক্সক্লুসিভ ও বস্তুনিষ্ঠ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সবাই ভালো থাকবেন, সচেতন থাকবেন, নিজের কষ্টের উপার্জনের খেয়াল রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।